আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন আশা করি। আহ আমরা আজকে ব্যাংকের লেটেস্ট ব্যাংকিং টার্মস একটা স্লাইড বা পিডিএফ বলেন যাই বলেন আমরা এটা পড়বো আজকে। তো আমি মনে করি যে এই তথ্যগুলো আপনাদের জানানো জরুরি। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, কয়েকটা টপিক আমি জাস্ট নাম লিখেছিলাম, এখন বলেছিলাম যে এগুলা হয় আপনারা নিজেরা পড়েন, নাহলে আমি সময় পেলে করাবো। তো অলরেডি আমি করেছি, কিছু হয়তো ভুল হতে পারে বা ঠিক হতে পারে। আমরা আজকে ডিসকাশনের মাধ্যমে এই নতুন টার্ম গুলা জানবো এবং কি কি ডিসিশন হয়েছে বা কি কি রিসেন্ট জিকে, অনেক কিছুই আছে ব্যাংকিং রিলেটেড, সেগুলো আমরা আজকে দেখবো, ঠিক আছে? আমরা যে বলতেছি যে জিকে নাই, আসলে এটা ভুল, ব্যাংকিং রিলেটেড জিকে আছে। সো সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমাদের এখানে অলরেডি তিনটা ব্যাচের স্টুডেন্ট আছে, হয়তো আরো অনেকজন আসবে। সো আমরা, যেহেতু সময় কম, আমরা একটু দ্রুত পড়বো। আপনারা জাস্ট শুনেন, আপনারা কেউ খাতা কলম দিয়ে লিখবেন না, জাস্ট শুনবেন। এটা আপনাদের জাস্ট মেমোরাইজ করে রাখতে হবে। এরপরে আমি পিডিএফ দিব, বসে বসে পড়েন। আর যেহেতু 15 তারিখ সবার এক্সাম আছে, সিনিয়র অফিসার, তো 7-8 দিন আগে কোনো কিছু লিখবেন না। ম্যাথ শুধু ফর্মুলা পেজ পড়বেন। যদি মেন্টাল অ্যাবিলিটি, অনেকে বলতেছে মেন্টাল অ্যাবিলিটি পাজল টাইপ আসতে পারে। মেন্টাল অ্যাবিলিটির অনেকগুলো টপিক আছে, মানে অনেকগুলো হেডিং টপিক আছে। প্রত্যেকটা হেডিং টপিকের একটা করে অঙ্ক করবেন, শেষ। একটা করে অঙ্ক করবেন, লিখবেন আর কি, পড়বেন লিখবেন একটা করে জাস্ট। কোনো সময় নষ্ট করা যাবে না, কিন্তু এখান থেকে যদি না আসে তাহলে এই পুরো সময়টা আপনার নষ্ট কিন্তু। এছাড়া হচ্ছে গিয়ে গত জানুয়ারি মাস থেকে আজকে বা মানে এক সপ্তাহ আগে পর্যন্ত হচ্ছে গিয়ে ফোকাস রাইটিং টপিক আসতে পারে। সেই লিস্ট আমি আজকে রাতে অথবা আগামীকাল সকালে বা দুপুরে দিয়ে দিব, সকল ফোকাস রাইটিং। আপনারা কষ্ট করে হলেও সেই ফোকাস রাইটিং রিলেটেড, আচ্ছা আমি যদি সময় পাই ইনশাল্লাহ প্রত্যেকটা ফোকাস রাইটিং এর ফ্রম জানুয়ারি টু মে, মানে আজকে পর্যন্ত প্রত্যেকটা ফোকাস রাইটিং এর 20টা করে পয়েন্ট সিনক্রোনাইজিং ভাবে দিয়ে দিব। আপনারা জাস্ট মুখস্থ বা ধরে ধরে পড়বেন, ডেটা বেসড টেবিল বেসড হবে, ঠিক আছে? এগুলো রিলেটেড আমি একটা বই বের করতে চাইছিলাম, তো ভাবলাম যে এখন আপনাদের বলে দিই, নাহলে আপনারা 15 তারিখ কি পরীক্ষা দিবেন আল্লাহ জানে। তো 15 তারিখ আপনি বলতে পারেন যে স্যার 15 তারিখ তো ফোকাস রাইটিং আসবে না, আসবে না, কিন্তু এই ফোকাস রাইটিং মানে দেওয়া, পড়ার এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফোকাস রাইটিং এর পড়ার ফলে আপনার জিকে আর ফোকাস দুইটাই হয়ে যাবে। যেহেতু 5 জুন পরীক্ষা হতে পারে, সময় বেশি নাই, কোরবানি ঈদ মাঝখানে, 2 মাস পড়েন, জিকে হয়ে যাবে, ফোকাস হয়ে যাবে, ঠিক আছে? রিটেন ম্যাথ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, 4-5টা টপিক বা হাইয়েস্ট গেলে 7-8টা টপিক বলে দিব, কালকেই সবকিছু বলবো ইনশাল্লাহ। তো ওই অনুযায়ী পড়ে ফেলবেন। আর প্রিলি ম্যাথের একটা আমি পিডিএফ দিয়েছি, এটা নামান নাই কি এখনো বলেন তো? 32টা টপিক কভার করা হয়েছে, সবগুলো টপিক আসবে না, জাস্ট ফর্মুলা পেজটা পড়তে থাকেন। চোখ বুলান, কোনো কিছু লেখেন না এখন, কোনো কিছু রিভাইজ দিয়েন না এখন, জাস্ট চোখ বুলান। ওই 56 পেজের প্রিলি ম্যাথের যেই পিডিএফটা আমি দিয়েছি, এটা এই পরীক্ষার জন্য দেখে যান, কারণ ম্যাথ কখনো চেঞ্জ হয় না, ম্যাথের ফর্মুলা কখনো চেঞ্জ হয় না, এটা সব সময় মনে রাখবেন। এখন ম্যাথ করার কিন্তু কোনো সময় নাই। আর যত এটিএম আছে বাংলা, সব মুখস্থ করেন ধুমায়া। মানে এইটাই হচ্ছে কি এখন আপনার ট্রাম্প কার্ড, যে এই যত এটিএম আছে সব, কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, সন্ধি, শব্দ, এই কয়েকটা টপিক কোনোভাবেই যাতে মিস না যায়। বানান বা বাক্য শুদ্ধি অশুদ্ধি, তারপর হচ্ছে কি আর এটিএম যতগুলো আছে সব। আর অ্যান্টোনিম, সিনোনিমস, ওয়ান ওয়ার্ড, স্পেলিং, ইডিয়মস, তারপর হচ্ছে গিয়ে এই রিলেটেড আর কি আছে, এই রিলেটেড আমার একটা পিডিএফ আছে, যদি চান ওটা পড়তে পারেন, ওখান থেকে যে আসবে এমন কোনো কথা নাই। কিন্তু আপনারা যে কোনো বই থেকে এই কয়েকটা টপিক তাড়াতাড়ি পড়ে ফেলবেন। আর হচ্ছে গিয়ে পাজল বা অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যাল অ্যাবিলিটি, যেগুলা রিজনিং, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি করতেছি, কিন্তু আমি জানি না আপনাদের আমি ওটা এডির জন্য করতেছিলাম,
যদি আগে জানতাম যে 15 তারিখ পরীক্ষা, তাহলে একটু দ্রুত করতে পারতাম। এটা হঠাৎ করে আসলে আপনাদের বিপদে ফেলছে। যাই হোক, একটা সুবিধা হয়েছে যে বিবিএডির আগে আপনার একটা ধারণা পেয়ে যাবেন এক্সাম কেমন হয়। আর আমি বারবার একটা কথা বলতেছি আপনাদের সবাইকে, এই 15 তারিখের এক্সামে যদি টিকতে পারেন তাহলে আপনি জব পেয়ে যেতে পারবেন, কারণ অনেকের জন্য এটা কঠিন হতে পারে। এই কঠিনে যদি ফাঁকা পোস্টে গোল দিতে পারেন, শিওর আপনি জব হয়ে যাবে। ওকে। আর আইসিটির বেসিক আইসিটি আসবে বলেছে। সো বেসিক আইসিটি বলতে আমরা এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অপারেটিং সিস্টেম, মেমোরি, কিবোর্ড, তারপর ইনপুট আউটপুট ডিভাইস, এই জিনিসগুলো জাস্ট দেখে যাবেন না। ঠিক আছে, এগুলো আপনারা কোথায় পাবেন? এটা আপনার যে কোনো কম্পিউটার MP3 বই বলেন, আমার পিডিএফও আছে। এই যে ইয়াতে আপনার প্রমিনেন্টে অনেক পিডিএফ আছে, ফাইল সেকশনে গেলে অনেক পিডিএফ পাবেন। এমনকি ওখানে এআই বেসড, যদিও বলছে বেসিক কম্পিউটার, কিন্তু এআই বেসড যদি দিয়ে দেয়, এখানে একটা পিডিএফ আছে রিসেন্ট আইসিটি লেখা। ওই পিডিএফটা নামায় ওখান থেকে এআই রিলেটেড, মানে এআই কত সংস্করণ বা কি কি সবকিছু আছে, ওখান থেকে ওইটা আপনি দেখে যেতে পারেন। তো আপনার কিন্তু এখন সময় নেই আমাদের, আপনাদের হাতে, আমার হাতে না, আপনাদের হাতে আসলে সময় নেই। যারা, আমি শিওর অনেকেই পরীক্ষার্থী আছেন যারা অ্যাডমিট উঠান নাই, জাস্ট 2 দিন পর অ্যাডমিট উঠায় ফেলবেন। তো আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে লেটেস্ট ব্যাংকিং টার্মস। হয়তো কিছু পুরাতন ব্যাংকিং টার্মসও থাকবে, ভুল হতে পারে আমার, আবার সঠিকও হতে পারে। সব আপনারা জাস্ট আমার সাথে ডিসকাশন করবেন। আর যদি কোনোটা সন্দিহান থাকে বা কনফিউজিং থাকে, গুগল থেকে আপনি সার্চ করে ওইটা নিয়ে নেবেন, দ্যাটস ইট। ওকে। সবাইকে আমি আবারও শেয়ার করতেছি স্ক্রিনটা। সবাই দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কষ্ট করে আবার জানাবেন। অলরেডি আমাদের রেকর্ডিং চলতেছে, আমরা কি দেখতে পাচ্ছি সবাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন? শ্রীপর্ণা দেখতে পাচ্ছে, আর কেউ? শায়লা, আফরিন, নাইম, মাহাদি, তাসমিয়া দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমি আর কথা না বাড়াই, মাঝখানে আমি কোনো কথাও বলবো না, শুরু করি। ওকে। অনেকগুলো লেটেস্ট ব্যাংকিং টার্ম আমরা দেখব। তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে গিগ ইকোনমি। হোয়াট ইজ গিগ ইকোনমি? গিগ ইকোনমি হচ্ছে গিয়ে এমন একটি শ্রম বাজার যেখানে স্থায়ী চাকরির পরিবর্তে স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্সিং কাজের প্রাধান্য থাকে। ফ্রিল্যান্সিং, সোজা কথা, ওইটাই গিগ ইকোনমি। গিগ ইকোনমির নিচে গিগ ইকোনমির একটি উদাহরণ দেখাও। এটা যদি এমসিকিউ আসে, সাথে সাথে ফ্রিল্যান্সিং দিয়ে দিবেন। ফ্রিল্যান্সিং হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল, বা হচ্ছে গিয়ে অর্ডার দিয়েছেন কাজ করা। আমিও কিন্তু প্রফেশনাল ফ্রিল্যান্সার। সো গ্রাফিক্স ডিজাইনার কি তো, আপনি এরকম কাজ করবেন, আপনাকে অর্ডার দিবে রাতে, আপনি কাজ করে পরের দিন রাতে জমা দিবেন, দ্যাটস ইট। এটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ, অবশ্যই 100%। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার 100%, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া এটা ইম্পসিবল। এটার ব্যাংকিং প্রভাবটা কি? গিগ কর্মীদের আয়ের কোনো নির্দিষ্ট কাঠামো না থাকায়, মানে অনেক আয় হতে পারে, অনেক কম আয় হতে পারে, অনেক অনেক আয় হতে পারে, লাখ লাখ টাকা ডলার আসতে পারে। সেটা ব্যাংকিং সেক্টরে ফ্রিল্যান্সার লোন, অথবা সেটা যদি ব্যাংকে রাখে টাকা, টাকাটা কই থেকে আসবে, কিভাবে আসবে? ডলার দিয়ে বিভিন্ন কার্ডে পাঠায়, পেওনিয়ার কার্ড আছে, অনেক কার্ড আছে, কিন্তু এটা যদি ব্যাংকিং চ্যানেলে পাঠায়, তাহলে এটা আমাদের রেমিটেন্স অথবা আমাদের আমানত হয়। এছাড়াও ওদের জন্য আমরা একটা ফ্রিল্যান্সার লোনস বা বিশেষ ক্রেডিট কার্ডও প্রবর্তন করা হয়েছে। সো দিস ইজ কল্ড আওয়ার গিগ ইকোনমি। ওকে। সোজা কথা, গিগ ইকোনমি ইজ নাথিং বাট ফ্রিল্যান্সিং। ওকে। নেক্সট, BOFR, SOFR এবং DOMMR, এগুলা কি? খুবই খুবই লেটেস্ট এগুলা। BOFR হচ্ছে বাংলাদেশ ওভারনাইট ফিনান্সিং রেট। এটা একটা রেট আছে, আমরা পরে দেখব। এগুলো আর কি চেঞ্জ হয়, এই জন্য আর কি রেট নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, রেট আসবে না, অ্যাব্রিভিয়েশন আসতে পারে। SOFR হচ্ছে গিয়ে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট। এটা লিবার ছিল একটা, এই লিবারের অ্যাব্রিভিয়েশন আমি একটা পিডিএফ দিয়েছিলাম ব্যাংকিং টার্মের। এই ব্যাংকিং টার্মে ওর লাস্টের, একদম লাস্টের 3-4 পেজ দেখেন, ওখানে কিন্তু প্রায় 100 কতটা জানি অ্যাব্রিভিয়েশন আছে। তো এখানে ওই অ্যাব্রিভিয়েশন বাদে যেগুলো দিলাম, এগুলো এখানে নাই, এগুলো লেটেস্ট। তবে ওখানে লিভারটা আছে, ঠিক আছে, ওই লিভারটা দেখে নিন। সো লিভারের পরিবর্তে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত বেঞ্চমার্ক রেটকে বলা হয় SOFR। DOMMR হচ্ছে গিয়ে ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট। এখন আপনি বলতে পারেন স্যার এগুলা কি, বুঝার দরকার নাই ভাই, সময় নাই, এগুলা জাস্ট রেট। এগুলা হয়
অ্যাব্রিভিয়েশন আসবে অথবা রেট কত সেটা আসবে, আর নাথিং এলস। কি বুঝিয়ে বলো, এগুলো আসবে না। ক্রলিং পেগ মিড পয়েন্ট পদ্ধতি অথবা ক্রলিং পেগ মিড পয়েন্ট সিস্টেম। হোয়াট ইজ ক্রলিং পেগ? সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? প্লিজ এদিক ওদিক তাকায়েন না, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, লেখার দরকার নেই কোনোভাবেই। ওকে, এটি ডলার বিনিময় হার নির্ধারণের একটি পদ্ধতি। আমি বাংলায় লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ইংরেজিতে লিখতে পারতাম। জাস্ট আপনারা মাথায় নেন, জিনিসটা শুনতেছেন মাথায় নেন। এটা ডলারের বিনিময় হার নির্ধারণের একটি পদ্ধতি, যেখানে সেন্ট্রাল ব্যাংক মুদ্রার একটি নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেয়। ওকে, তার মানে কি পদ্ধতি হচ্ছে গিয়ে, বর্তমানে বাংলাদেশের ডলারের একটি মিড পয়েন্ট রেট, যেমন 117 বা 120 বা 123 যাই হোক, নির্ধারণ করা হয়েছে এবং এর আশেপাশে সামান্য উঠানামার সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, হতে পারে, যেমন 120 কে 123 বলা যায়, বা 117 কে 114 বা 20, এরকম করা যায়। এটি বাজার ভিত্তিক রেটের দিকে যাওয়ার একটি প্রাথমিক ধাপ। এই মিড পয়েন্ট ক্রলিং পেগ যদি না থাকতো, এই সীমানা, তাহলে একটা নির্দিষ্ট রেট, যেটা আগে ছিল কি, যেমন স্যার এটা আগে কি ছিল না, নো, আগে জাস্ট $1 কত এত রেট। এখন একটা যে আপনি বাড়ায় কমায় নিতে পারবেন। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে ওই যে শিপমেন্টে যখন একটা এলসি করে, শিপমেন্টে যখন ওইটা জাহাজ দিয়ে আসতে থাকে, আস্তে আস্তে 3 দিন চলে যায়, 3 দিনে ডলারের রেট চেঞ্জ হয়ে যায়। এই জন্য এই রেঞ্জটা রাখা হয়েছে, যাতে যে আর কি যারা লেনদেন করে বা কি, তাদের আর তারা যাতে একটা রেঞ্জের মধ্যে লেনদেন করতে পারে। এসডিএফ এবং এসএলএফ, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। আমি অলরেডি এটা রিলেটেড একটা পোস্ট দিয়েছি, একটা ছবি দিয়েছিলাম, সেই ছবিটা আপনারা দেখবেন। বাংলাদেশ ব্যাংকের নতুন ইন্টারেস্ট রেট করিডোর অনুযায়ী এসডিএফ, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, ব্যাংকগুলো যখন তাদের উদ্বৃত্ত টাকা, মানে এক্সট্রা টাকা, আমার কাছে এক্সট্রা টাকা আছে, এটা এখন কি করব, বাংলাদেশ ব্যাংকে যখন জমা রাখে, সেটা এটি করিডোরের নিচের সীমা, মানে ফ্লোর। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বলা হয় যখন ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখে, এটি করিডোরের সবচেয়ে নিচের সীমা। আচ্ছা, এসএলএফ হচ্ছে কি স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি, ব্যাংকগুলো যখন জরুরি প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নেয়, এটি করিডোরের সবচেয়ে উপরের সীমা। তার মানে করিডোরের সবচেয়ে নিচের সীমাকে কি বলা হয়? এসডিএফ। করিডোরের সবচেয়ে উপরের সীমা বা সিলিং কে বলা হয় এসএলএফ। ঠিক আছে? আর এসএলএফ আর রিপো রেট, এটা একটা পার্থক্য আমি ওই পোস্টে দিয়েছিলাম, আমার নামে সার্চ দিয়ে সকল পোস্ট পড়বেন। পলিসি রেট, এই পলিসি রেটকে আসলে রেপো রেটই বলা হয়। রেপো রেট বা পলিসি রেট হলো সেই হার যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়। তাহলে এসএলএফ আর রিপো রেটের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে, মানে অনেক পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে গিয়ে, ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেয়, আর এটা হচ্ছে গিয়ে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক যে হারে টাকা দেয়। ঠিক আছে, ওইটা একটা ফ্যাসিলিটি আর এটা হচ্ছে গিয়ে একটা রেট। ওটা একটা ফ্যাসিলিটি আর এটা হচ্ছে গিয়ে একটা রেট। তো ওইটারও একটা রেট আছে, এসএলএফ রেটও আছে। এসএলএফ রেট আসলে হচ্ছে গিয়ে ও আপনার একেবারে জরুরি প্রয়োজন। আর পলিসি রেট বা রিপো রেট হচ্ছে কি 1-1.5 সপ্তাহ পর পর বা 1 মাস বা 15 দিন পর পর এটা চেঞ্জ হয়। আর এসএলএফ হচ্ছে কি আজকে দেন কালকেই দিচ্ছি, আজকে আমাকে টাকা দেন, আমি আগামীকাল এই রেটে আপনাকে বাকি টাকা ফেরত, মানে পুরো টাকা এই রেটে ফেরত দিব, মানে কিছু ইনকাম হইলো আর কি ব্যাংকগুলোর, বাণিজ্যিক ব্যাংকের এই। ওকে, যে এটা প্রভাব কি? রেপো রেটের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে 2026 সালে বাংলাদেশ ব্যাংক এই রেট ক্রমান্বয়ে বৃদ্ধি করেছে, যাতে বাজারে মুদ্রা সরবরাহ কমে। ওকে, লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণার নতুন কিছু নীতিমালা আছে, এগুলো আপনাদের জানা উচিত। যেমন বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সার্কুলার অনুযায়ী ব্যাংকগুলো চাইলেই অবাধে ডিভিডেন্ড দিতে পারবে না। শর্ত: প্রভিশন যদি ঘাটতি থাকে বা নির্ধারিত ক্যাপিটাল প্রভিশন, মানে হচ্ছে গিয়ে ওই যে ছোটকালে বলতো না যে আহ, প্রতিদিন মা এক মুঠ চাল আলাদা করে রাখে আরেক পাত্রে, মনে করেন ভাত রান্না করতেছে, প্রতিদিন এক মুঠ চাল আলাদা একটা ইয়াতে রাখে। কেন? যাতে বিপদে এই চালগুলা সে খেতে পারে। মনে করেন চাল কেনার টাকা নাই বা সময় নেই, অথবা পরিস্থিতি এমন যে কেনার টাকা কিনতে পারতেছে না, তখন এই বিপদের যে এক মুঠ এক মুঠ করে প্রতিদিন রাখছে, সেইটা কাজে লাগবে। সেম ভাবে ব্যাংকগুলা কি করে? অনেক লাভ করে, অনেক কিছু করে, কিন্তু ব্যাংকের যদি সিএল বা ক্লাসিফাইড লোন
বেশি হয়ে যায়, তখন ব্যাংক কি করে যে আমি তো ভবিষ্যতে বিপদে পড়তে পারি, আমি কিছু টাকা আলাদা রেখে দিই। এই আলাদা রাখাটাকে বলা হয় প্রভিশন। এই প্রভিশন যদি ঘাটতি হয়, মনে করেন আপনি বলতে পারেন যে স্যার হোয়াট ইজ ঘাটতি। ঘাটতি মানে হচ্ছে গিয়ে আপনারা কইছে প্রভিশন 2 কোটি টাকা রাখতে, আপনি রাখছেন 20 লাখ টাকা, তাহলে ঘাটতি না? আপনি অন্যায় করছেন না? এইটা। সো প্রভিশন যদি ঘাটতি থাকে বা নির্ধারিত ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও সিএআর, তার মানে সিএআর মানে বুঝে গেছেন, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও যদি না থাকে, তাহলে লভ্যাংশ দেওয়া নিষেধ। বিএসডি অ্যান্ড এসডিএমএডি। হোয়াট ইজ বিএসডি অ্যান্ড এসডিএমএডি? এইটা হচ্ছে গিয়ে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট, বিএসডি। ব্যাংকগুলোর তদারকি আরো নিবিড় করতে একাধিক বিভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে বিএসডি। এসডিএমএডি হচ্ছে গিয়ে সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। এটি সম্পূর্ণ ডাটা চালিত বিভাগ, যা ব্যাংকগুলোর ঝুঁকি বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এবং বিগ ডাটা ব্যবহার করবে। এগুলো কিন্তু এই বছরই চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকে। সো একেবারে লেটেস্ট। একটা মানে আগেই চালু ছিল, কিন্তু মানে পরীক্ষামূলক ছিল আর কি। এইবার আর কি একদম অফিসিয়ালি চালু হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক বা 360 ডিগ্রি ব্যাংকিং। ওকে, হোয়াট ইজ ইট? এটি এমন একটি ব্যবস্থা যেখানে একজন গ্রাহক, এটা অলরেডি অনেক ব্যাংকে আছে, আমাদের ব্যাংকেও আস্তে আস্তে হচ্ছে। আমার ব্যাংকে আমি কিছু, মানে আমার শাখাতেও আমি কিছু করেছি। তবে প্রাইভেট ব্যাংকে যেমন সিটি ব্যাংক, ইবিএল ব্যাংক, এশিয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড, এগুলাতে অনেক বেশি এটা। ওয়ান স্টপ সার্ভিস মানে কি, সোজা বাংলায় হচ্ছে কি আপনি ক্রেডিটে বসছেন, আরেকজন ডেবিটে বসছে, ডেবিটের ওয়ালা ভাত খেতে গেছে, এখন একজন ডেবিট চেক নিয়ে আসছে, আপনি কি ওরে দাঁড়া করে রাখবেন যতক্ষণ সে ভাত খাচ্ছে? নো। আপনি গিয়ে ডেবিট চেকটা নিয়ে বলবেন যে আমাকে দেন, ঠিক আছে আমি করে দিচ্ছি, এই যে নেন টাকা। সো দিস ইজ কল্ড হচ্ছে ওয়ান স্টপ, মানে একজনের কাছেই সকল সার্ভিস ডান। আপনি যার কাছে এসেছেন, সে কি বললো, আমার কাছে না, ওই যে অমুক ভাইয়ের কাছে যান। অমুক ভাই বললো, "ও, এটা তো আমি বুঝতেছি না, একটু ম্যানেজার স্যারের কাছে যান।" তার মানে কি একটা গ্রাহক 3 ডেস্কে ঘুরছে? নো। গ্রাহক বসে থাকবে, আপনি গিয়ে পারলে সবকিছু কইরাই না গ্রাহককে সার্ভিস দিবেন। দিস ইজ ওয়ান ডেস্ক, ওয়ান স্টপ সার্ভিস। 360 ডিগ্রি এটি এমন একটি ব্যবস্থা যেখানে একজন গ্রাহক একটি নির্দিষ্ট ডেস্ক বা প্ল্যাটফর্ম থেকে ব্যাংকের যাবতীয় সুবিধা, অ্যাকাউন্ট, লোন, কার্ড, ইন্স্যুরেন্স পেয়ে থাকেন। একে অমনি চ্যানেল ব্যাংকিংও বলা হয়। মনে রাখেন কিন্তু টার্মগুলো। পুরা ক্লাসটা, আজকের পুরা পিডিএফটা কিন্তু এত ডেটা, অনেক কিছু পাবেন, ডেটা পাবেন, টেবিল পাবেন, অনেক কিছু পাবেন। সো এইটা কিন্তু না পড়ে মানে পরীক্ষা দেওয়া যাবে না। অফশোর ব্যাংকিং আইন 2024 থেকে 26, 2024 আইন আর কি, কিন্তু এটার মেয়াদ হচ্ছে 2024 থেকে 26। সম্প্রতি পাশ হয় এই আইনের মাধ্যমে। অফশোর ব্যাংকিং, হোয়াট ইজ অফশোর ব্যাংকিং? আমরা জানি না স্যার। অফশোর ব্যাংকিং মানে হচ্ছে গিয়ে বিদেশের ব্যবসা কিন্তু বাংলাদেশে বসে টাকা ইনকাম করছে, অথবা বাংলাদেশের ব্যবসা বিদেশে বসে টাকা ইনকাম করছে, এইরকম ব্যাংকিং কে বলা হয় অফশোর ব্যাংকিং। বুঝে নেন। সম্প্রতি পাশ হওয়া এই আইনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে ব্যাংকিং সুবিধা সহজ করা হয়েছে। সোজা কথা, বিদেশ থেকে একজন বিনিয়োগ করছে, সে কোন জায়গায় ব্যাংকিং করবে? কারণ লেনদেন মানেই ব্যাংকিং। সে তখন বাইরের ব্যাংক থেকে আমাদের ব্যাংকের সাথে লেনদেন করতো, এই অফশোর ব্যাংকিং। কিন্তু এবার কি করছে বাংলাদেশ ব্যাংক? তাদের ব্যাংকিং সুবিধা আরো সহজ করেছে। অনিবাসীরা, অনাবাসী হবে, ডলারে অ্যাকাউন্ট খুলে সঞ্চয় করতে পারবেন। তার মানে অ্যাকাউন্ট খোলার জন্য ডলার লাগবে এবং সেখানে আপনি জমা করতে পারবেন, এবং এর উপর অর্জিত মুনাফা কর মুক্ত থাকবে। বুঝছেন? মানে যে ইন্টারেস্ট রেট আসবে বা ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেটা যেমন আপনি যদি বাংলাদেশি, আপনি যদি এফডিআর করেন, সেই ইন্টারেস্ট যদি আপনাকে 2 লাখে 10,000 টাকা দেয়, ওই 10,000 টাকার 10% বা 15% ট্যাক্স কেটে রাখবে। কিন্তু এখানে বলছে করমুক্ত। এটা কিন্তু খুবই চমৎকার একটা তথ্য, এই তথ্য কিন্তু ভুলা যাবে না। যে যারা বিদেশে বিনিয়োগকারী তারা এখন থেকে বাংলাদেশে ডলার অ্যাকাউন্ট খুলতে পারবে, এবং এটার উপর তারা মুনাফা পাবে, যেটা কিনা ট্যাক্স ফ্রি। রেকর্ড $3.775 বিলিয়ন রেমিটেন্স কবে হয়েছে? 2026 সালের মার্চ মাসে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসার মূল কারণ হলো হুন্ডি প্রতিরোধে কঠোরতা এবং ব্যাংকিং চ্যানেলের ডলারের আকর্ষণীয় রেট, ক্রলিং পেগ ব্যবহারের ফলে। ঠিক আছে, বুঝে কেউ কোনো ব্যাংক বেশি দিল, কোনো ব্যাংক একটু কম দিল, একটু বেশি দেওয়া গেল কেন? আগে তো 120 মানে 120 একটা রেট দিয়ে দিছিল সরকার, কিন্তু এখন আপনি কম বেশি করতে পারবেন।
নিট রিজার্ভ BPM6, নেট ইন্টারন্যাশনাল রিজার্ভস BPM6। হোয়াট ইজ BPM6? এটা হচ্ছে কি ওই যে আমরা IMF আসছে না আমাদের এখানে, IMF বলছে তোমাদের যে রিজার্ভ আছে সেটা থাকুক, সেটা কত বিলিয়ন ডলার, ওকে ঠিক আছে এটা এত, কিন্তু তোমরা আরো একটা নেট করো, এটা অপারেটিং রিজার্ভ ধরে নিলাম আমি, কারণ তোমাদের কিছু আনুষঙ্গিক খরচ আছে, তাহলে সব বাদ দিয়ে তোমার নেট যেই BPM6 মানে যেই রিজার্ভটা, সেটাকেই বলা হয় BPM6। এটার পূর্ণরূপ আমরা সামনে হয়তো দেখবো। সো IMF এর নিয়ম অনুযায়ী গ্রস রিজার্ভ থেকে, মাইন্ড ইট, গ্রস রিজার্ভ মানে টোটাল রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রার দায় মানে লায়াবিলিটি বা খরচ, যেমন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু পেমেন্ট, মানে অনেক সদস্য আছে না, সেগুলোর খরচ টরচ মিটায়া যেটা থাকবে তাকে নেট রিজার্ভ বলা হয়। এইটারও একটা কিন্তু রিজার্ভ যে টাকা আছে, এটা আমরা একটু পরে দেখবো BPM6টা। ওকে, PCA প্রম্পট কারেক্টিভ অ্যাকশন কাঠামো, এটা কি? এটা হচ্ছে গিয়ে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা, যেটা যেখানে আর্থিক প্রতিষ্ঠানগুলো আর্থিক স্বাস্থ্য ঠিক রাখতে এবং দেউলিয়া হওয়া ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের একটি নজরদারি কাঠামো। সোজা কথা, আগে বা মানে CRR SLR এইসব মেনটেন করার একটা আইন ছিল, কিন্তু ব্যাংকগুলা মানতো না। তো এখন বাংলাদেশ ব্যাংক বলছে এখন থেকে আমরা এটা নজরদারিতে রাখবো, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বা দ্রুত সংশোধন করা যায় এরকম ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এখন থেকে, বা দেউলিয়া হওয়া ঠেকাতে, কারণ অনেকগুলো ব্যাংক বাংলাদেশে দেউলিয়া হয়ে গেছে, তো এই জন্য এই ডিসিশন নেওয়া হয়েছে। এটি একটি পূর্ব সতর্কতামূলক, মানে পূর্ব সতর্কতামূলক, যেমন ঝড় বৃষ্টি বাদল আসার আগে একটা পূর্ব সতর্কতা, সেম ভাবে যখন একটা ব্যাংক দেউলিয়া হয়ে যেতে থাকবে তখন তাকে বাংলাদেশ ব্যাংক একটা সতর্ক করবে, সেইটাই হচ্ছে PCMA, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা যা ব্যাংকের মূলধন, ঋণের গুণমান মানে নেট, সরি, নন পারফর্মিং লোন, পারফর্মিং লোন মানে PL, নন পারফর্মিং মানে সে পারফর্ম করতেছে না, যেটা কিনা খারাপ লোন, ঋণ খেলাপি, ঋণের গুণমান এবং লাভজনকতার অবনতি হলে দ্রুত হস্তক্ষেপ করে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয় এই কাঠামোর মাধ্যমে। এটা প্রধান সূচক কি কি মনে রাখেন, এটা তিনটি প্রধান সূচকের উপর নির্ভর করে। এক হচ্ছে গিয়ে মূলধন পর্যাপ্ততার অনুপাত, CRAR। সিআরএআর এই হচ্ছে গিয়ে এটাকে CRRও বলা হয়, ব্যাংক কতটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা রাখে, ক্যাশ রিজার্ভ রেশিও বা মূলধন পর্যাপ্ততা অনুপাত। নিট অনাদায়ী ঋণ বা নেট NPL খেলাপি ঋণের পরিমাণ কত, লিভারেজ অনুপাত বা ব্যাংকের দায় ও মূলধনের অনুপাত কত। এই তিনটা সূচক বা এই তিনটা ইয়ার উপর ইন্ডিকেটরের উপর ভিত্তি করে PCA প্রয়োগ করা হয়। যে আমি মনে করেন একটা ওই অমুক ব্যাংক আজকে ধরমু, এই তিনটা আগে আমি চেক করব যে ওর কি হয়েছে। গভর্নরের বয়স সীমা বিলোপ, 10 এপ্রিল 2026-এ বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2026 পাশের মাধ্যমে গভর্নরের সর্বোচ্চ বয়স সীমার, যা আগে 67 ছিল 65 হবে না, আইনি বাধা সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে অভিজ্ঞ ব্যক্তিদের দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ তৈরি হলো। কথা বুঝছেন? কোনো কি সর্বোচ্চ বয়স সীমা কি আছে বলেন? এই অনিক বলেন, গভর্নরের সর্বোচ্চ বয়স সীমা কত বলেন তাড়াতাড়ি। নাই তো ভাইয়া। নাই, ভেরি গুড, 14-15। আচ্ছা, IFRS 9 এবং এক্সপেক্টেড ক্রেডিট লস, ECL। IFRS 9 আপনারা মনে করতে পারেন যে স্যার এগুলা লেটেস্ট বা এরকম এরকম হাজার হাজার টার্ম আছে যেগুলা লেটেস্ট না, আবার যেগুলো হচ্ছে কি আপনার ব্যাংকিং ফিনান্সিয়াল নলেজ না, কিন্তু এগুলা টোটালি ওই রিলেটেড দেখেই আপনাদের পড়ানো হচ্ছে, যাতে আপনারা পরীক্ষায় কিছু হইলেও দিয়ে আসতে পারেন। কেন? কারণ এখন থেকে জিকে রিলেটেড মানে ব্যাংকিং রিলেটেড যে জিকে, এটার দাম অনেক বেড়ে যাবে। এর কারণ হচ্ছে কি প্রিলি রিটেন দুইখানেই আছে, প্রিলি রিটেন দুইটাতেই কিন্তু আছে, তাই না? 10 10 20 না কত জানি, প্রিলিতে কত ভুলে গেছি, তবে রিটেনে মনে হয় 10। সো IFRS 9 হচ্ছে আন্তর্জাতিক আর্থিক ফিনান্সিয়াল প্রতিবেদন রিপোর্ট মানদণ্ড, মানে সামারি, যে মানদণ্ড ইংরেজি কি, লিমিট বা কিছু একটা, ইন্টারন্যাশনাল
ফাইন্যান্সিয়াল রিপোর্ট স্ট্যান্ডিং, ওকে। ইসিএল মডেল, এক্সপেক্টেড ক্রেডিট লস, এটা মানে কি স্যার? আগে ঋণ খেলাপি হওয়ার পর প্রভিশন রাখা হতো, মানে তুমি ঋণ খেলাপি হয়েছে, হ্যাঁ বিপদ হয়ে গেছে, বিপদ হওয়ার পর মানে চাল পাইতেছি না এরপরে রাখা হইতো, নো। এখন বলছে কিন্তু ইসিএল মডেলের ঋণ দেওয়ার সময় থেকেই ভবিষ্যৎ ঝুঁকির সম্ভাবনা বিচার করে অগ্রিম প্রভিশন রাখতে হয়, যদিও অনেক ব্যাংক রাখে না। কারণ সোজা কথা ভাই, আপনি ইনকাম করেন 10 টাকা, আপনি এখান থেকে 2 টাকা প্রতিদিন অগ্রিম রাখবেন যে ভবিষ্যতে আমি চিকিৎসা করাবো? অনেকে এটা রাখে না, খরচ হয়ে যায়। সো অগ্রিম প্রভিশন রাখতে হবে। ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্স 2026 দুর্বল বা দেউলিয়া ব্যাংকগুলোকে অন্য সবল ব্যাংকের সাথে একীভূত করা বা অবসান করার আইনি প্রক্রিয়াকে সহজ করতে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। অলরেডি মার্জ হয়েছে না 5টা। এজেন্টিক এআই, হোয়াট ইজ এজেন্টিক এআই? এটা একটা আইসিটি টার্মও বলা যায়। 2026 সালকে এজেন্টিক এরা বলা হচ্ছে। এটি সাধারণত চ্যাটবটের মতো নয়, বরং এই এআই ব্যাংকিং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে, লোন প্রসেসিং করতে পারে এবং জালিয়াতি শনাক্ত করতে পারে। আমাকে বলেন তো, এই এজেন্টিক এআই অলরেডি একটা দেশের ব্যাংকে অ্যাপ্লাই করা হয়েছে, একটা ব্যাংক, সেই দেশটার নাম কি? কে বলতে পারে? বনি, বুলবুল, কে বলতে পারে? তাসনিয়া বলেন। একটা দেশে সম্প্রতি অটোমেটিক এজেন্টিক এআই মানে এজেন্ট, ব্যাংকের এজেন্ট সে। মনে করেন কালকে যদি আমি আমার শাখায় এজেন্টিক এআই লাগাই, এক কাস্টমার আসবে, আইসা সে বলবে ওই এজেন্টিক এআই কে, ওই মুখের সামনে গিয়ে বলবে আমি 50,000 টাকা ডিপোজিট করতে চাই, সাথে সাথে ওই 50,000 টাকা লেখালেখি করে সে সাথে খালি সাইন দিবে, 1 সেকেন্ডে ওই স্লিপ বের হবে, সে টাকাটা ওই পুটা দিয়ে ঢুকাই দিবে, শেষ। সেম ভাবে পেমেন্ট। তবে এর ফলে কি ক্ষতি হতে পারে কে বলতে পারে? কি আপনার কথা বলেন না কেন? সবাই কি ঘুমায় গেছেন নাকি? কথা বলেন না কেন? বের করে দিবে এখন যে কথা বলবে না। না মার। ভাইয়া, ঘুমাই নাই শুনতেছি। তো কথা বলেন না কেন? আমার কথা অনেক শুনতে অনেক মজা লাগে না, নাকি বোরিং লাগতেছে? আমার কথা হচ্ছে গিয়ে, 2টা কোশ্চেন করছি, কোন দেশ এটা অলরেডি শুরু করছে একটা ব্যাংকে তাদের, সেটা হচ্ছে গিয়ে চায়না। অলরেডি তারা একটা ব্যাংকে পরীক্ষামূলক এটা চালু করেছে, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। কিন্তু এটা হওয়ার পরে কি কি ক্ষতি হতে পারে কে বলতে পারে? ভাইয়া জব চলে যাবে ব্যাংকে। ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি। যেখানে 15 জন লাগতো সেখানে 3-4 জন দিয়ে ব্যাংক শেষ। ক্যাশ ইনচার্জ থাকলেই হবে, দিন শেষে সে ওই ওই এজেন্টকে ওর ওর ওই বাক্স থেকে যা টাকা জমা হয়েছে, ডিপোজিট, এমনকি ওখানে হিসাব, ডিপোজিট, ব্যালেন্স, আর মানে টোটালি ওরা মানে রিয়েল টাইমে তারা ক্যালকুলেট করে বের করে রেজাল্ট আপনার সামনে দিচ্ছে, ক্যাশ মিলে গেছে, বাসায় চলে গেছেন, শেষ। সো কতটা সহজ ব্যাংকিং হবে, এটা ব্যাংকিং রিলেটেড, এই জন্যই এখানে আমরা এটা দিলাম, ওকে। সো এজেন্টিক এআই কিন্তু জালিয়াতি শনাক্ত করতেও তারা পারবে। আপনি একটা লোনের ডকুমেন্ট ওই উকিলরে পাঠান, উকিল 2 দিন পর এটার ওপিনিয়ন দেয়। আপনি ভূমি অফিস চেক করতে যান, এসি ল্যান্ড অফিসে চেক করতে যান, সাব রেজিস্ট্রির ভলিউম চেক করেন, ভলিউম বই, দরকার আছে এই এজেন্টকে একে দিবেন, মানে ওদের ওরকম তথ্য দেওয়াই থাকবে, অটোমেটিক সে বলে দিবে ইজ ইট রং অর রাইট। এমনকি লোন প্রসেসিং করতে পারে, চিন্তা করেন, যে আমাকে একটা এসএমই লোনের প্রপোজাল বানায় দাও, সাথে সাথে বানাই দিবে, তো কি চমৎকার না? তো এই হচ্ছে গিয়ে কাহিনী। প্রাইভেট ক্রেডিট এক্সপানশন বা পিসিই, বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানো, কারণ বেসরকারি খাত একটু কম ঋণ দেয়। কেমনে দেয়? কারণ সকল বড় বড় প্রজেক্ট সরকারি ব্যাংক পায়, সকল বড় বড় কাজ সরকারি ব্যাংক পায়, দ্যাটস ওয়াই প্রাইভেট ব্যাংক ওরা পায় না। তাদের এই জন্য ঋণের প্রভাব বাড়ানোর জন্যই প্রাইভেট ক্রেডিট এক্সপানশন নিয়ম চালু হয়েছে, যেটা 2026-এর লক্ষ্যমাত্রা হলো জিডিপি প্রবৃদ্ধিকে সচল রাখতে উৎপাদনশীল খাতে ঋণের যোগান 12% থেকে 14%-এ উন্নীত করা। এসআরটি, সিগনিফিকেন্ট রিস্ক ট্রান্সফার, এটি এমন একটি কৌশল যেখানে ব্যাংক তার ঋণের ঝুঁকি
থার্ড পার্টি বা ক্যাপিটাল মার্কেটে ট্রান্সফার করে মূলধন সাশ্রয় করে। যেখানে ব্যাংক তার ঋণের ঝুঁকি কি বলছে বুঝছেন? ঋণের ঝুঁকি মানে আহ, ঋণের যে রিস্কটা সেটা থার্ড পার্টিকে বা ক্যাপিটাল মার্কেটে দিয়ে দেয়, যে ভাই আমরা রিস্ক নিতে পারবো না, তোমরা একটু দেখো আমাদের রিস্ক, আমরা এর লোন দিছি, এই রিস্কটা মিটিগেট বা কিভাবে কি করতে হয় দেখো। ট্রান্সফার করে তারা মূলধন সাশ্রয় করে। ওকে। গ্রিন ওয়াশিং, হোয়াট ইজ গ্রিন ওয়াশিং? যখন কোনো কোম্পানি বা ব্যাংক তাদের কার্যক্রম আসলে পরিবেশ বান্ধব না হওয়া সত্ত্বেও বিজ্ঞাপনের মাধ্যমে সবুজ বা ইকো ফ্রেন্ডলি হিসেবে দাবি করে বিভ্রান্তি ছড়ায়, তখন সেটাকে গ্রিন ওয়াশিং বলে। বুঝছেন? গ্রিন ফিনান্সিং এর বদলে এখন গ্রিন ওয়াশিং করতেছেন। কি বলছে? তাদের আসলে পরিবেশ বান্ধব না, কিন্তু তারা বিজ্ঞাপনের মাধ্যমে ছড়াচ্ছে আমরা ইকো ফ্রেন্ডলি, সবুজ। এটাকে গ্রিন ওয়াশিং বলে। হোয়াট ইজ লিকুইডিটি কাভারেজ রেশিও, এলসিআর? এটি একটি ব্যাংকের 30 দিনের নগদ চাহিদা মেটানোর সক্ষমতা। আমরা বলে না যে আর আগামী 2 মাস ডিজেল তেল আছে বরাদ্দ, এই যে সরি কি মানে মজুদ, এটাই হচ্ছে কি ওই রকম যে আপনার ব্যাংকে আগামী কয়দিন চলতে পারবে সেটার একটা হিসাব। এর আদর্শ মান অন্তত 100% হতে হয়। এগুলো বেশি আসবে না, তাও জেনে রাখেন। ট্যাক্স টু জিডিপি রেশিও খুবই খুবই ইম্পর্টেন্ট। ট্যাক্স টু জিডিপি রেশিও খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে দেখেন। এটা কি বাংলাদেশের কর জিডিপি যেটাকে বলা হয় অনুপাত দক্ষিণ এশিয়ার অন্যতম সর্বনিম্ন। এটা প্রায় এখন আছে 6.5 থেকে 7.3%। এটা মানে 2024 না 25 সাল ভিত্তিক। সরকার এটি দ্রুত 15 থেকে 20%-এ উন্নীত করার লক্ষ্য নিয়েছে এই সরকার। ব্যাংক কোম্পানি আইন 1991, এটা আমরা সবাই জানি যারা ব্যাংকার, আপনারা এটা ভালো করে পড়বেন। আমি এটা নিয়ে বিস্তারিত যদি আলোচনা করব, কিন্তু ওইটা অনেক বড়। ব্যাংক কোম্পানি আইন অনেক বড়। আপনারা একটা বই পাওয়া যায়, আপনারা এই যে শেয়ার বাজার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জের নিচে পাওয়া যায় অথবা বাংলাদেশ ব্যাংকের সামনেই পাওয়া যায়, যে আমাদের ব্যাংক কোম্পানি আইন 1991 সালের একটা বই দেন, ছোট একটা চিকন বই। তো ওইটা পুরাটা আসলে পড়াটা ওয়াইজ না। তো এটার কিছু সংশোধন হয়েছে সাম্প্রতিক, এটা আসতে পারে যেমন ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা হবে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, তাদের ট্রেড লাইসেন্স বাতিল সহ আরো অনেক কিছু ডিসিশন নিয়েছে। কিন্তু ভাই ইচ্ছাকৃত ঋণ খেলাপি কে কে এসে বলবে যে আমি ইচ্ছাকৃত ঋণ খেলাপি? কেউ বলবে না, কিন্তু আপনি দেখতেছেন একটা লোক অনেক সম্ভ্রান্ত, তার সকল কিছু টাকা পয়সা প্রতিদিন লেনদেন হচ্ছে অন্যান্য ব্যাংকে, কিন্তু আমার ব্যাংকে সে টাকা দিতেছে না। তখনই আপনি একটা রিপোর্ট করে দিবেন, এই আইনে তার খবর হয়ে যাবে, তার ট্রেড লাইসেন্স বাতিল হবে, তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চলে আসবে। পরিচালক, আগে এক পরিবার থেকে কয়জন পরিচালক হতে পারতো? 4 জন। এক পরিবার থেকে সর্বোচ্চ 4 জন, এরপরে হয়েছে 3 জন। মানে এখন বোধ হয়তো 3 জন আছে, সর্বোচ্চ 3 জন পরিচালক থাকতে পারবে। কিন্তু অলরেডি এটা আগের আইন অনুযায়ী, যে দেখেন এক পরিবার থেকে 4 জন পরিচালক থাকতে পারলেও 2023 সালের সংশোধন অনুযায়ী তা কমিয়ে সর্বোচ্চ 3 জন করা হয়েছে, তার মানে এখন 3 জন আছে। কিন্তু 2025-এর সংশোধনীতে একটা প্রস্তাবিত এখন সংশোধনী আনতেছে, এখনো নট অ্যাপ্লাইড 26 সালে, যেটা কিনা হচ্ছে গিয়ে এই সংখ্যা আরো 1 কমিয়ে 2 জন করার প্রস্তাব। তার মানে একটা ব্যাংকে যখন আগে 4 জন ছিল, মেজরিটি তারাই ডিসিশন নিয়ে সব টাকা পয়সা খায়া ফেলাইতো, এরপরে এটারে 3 জন করছে, এখন এটারে 2 জন করবে। ঠিক আছে। পরিচালক পদের মেয়াদ দেখেন, পরিচালক পদের মেয়াদ টানা 12 বছর থেকে কমিয়ে মাত্র 6 বছর করার প্রস্তাব করা হয়েছে। 2024-25 অ্যাসেট টোকেনাইজেশন এবং এমবেডেড ফিনান্স কি? অ্যাসেট টোকেনাইজেশন এবং এমবেডেড ফিনান্সটা কি সব আমরা একটু দেখি। আমরা বেশি না, আর কয়েকটা স্লাইড এরপরই শেষ। অ্যাসেট টোকেনাইজেশন হচ্ছে রিয়েল এস্টেট বা সোনাকে ডিজিটাল ব্লকচেইনে টোকেনে রূপান্তরিত করা। এটা রিয়েল এস্টেট মানে ওই যে ফ্ল্যাট, জমি অথবা গোল্ড, এই দুইটাকে যদি আপনি ডিজিটাল টোকেন মানে ডিজিটাল একটা কারেন্সিতে ধরে নেন, যদি রূপান্তর করতে পারেন সেটাকেই বলা হয় অ্যাসেট টোকেনাইজেশন। এটার নাম দিছে টোকেন, টোকেনে রূপান্তরিত করা। এমবেডেড ফিনান্স মানে আপনি বলতে পারেন স্যার আমি বুঝি নাই, মনে করেন আপনার একটা ফ্ল্যাট আছে ধানমন্ডিতে, ফ্ল্যাটের দাম হচ্ছে গিয়ে 40 লাখ টাকা।
এই ফ্ল্যাটটা আপনি ডিজিটাল কারেন্সিতে কনভার্ট করতে পারবেন, অ্যাসেট টোকেনাইজেশন। যে আমাকে $40 লাখ একটা 40 লাখ টাকার একটা টোকেন দাও, এই যে নাও আমার জমি জমা বা আমার এই যে ফ্ল্যাটের সবকিছু। এটা আপনার এই যে স্বর্ণকেও কিন্তু টোকেনাইজেশন করতে পারবে। এমবেডেড ফিনান্স হচ্ছে গিয়ে ব্যাংকিং অ্যাপের বাইরে অন্য অ্যাপে, যেমন ফুডপান্ডা বা উবারে সরাসরি পেমেন্ট বা লোনের সুবিধা পাওয়াকে, অলরেডি আমরা বিকাশের লোনের সুবিধা পাচ্ছি তাই না, এটা এমবেডেড ফিনান্স। তার মানে পরীক্ষার হলে, সরি ভাইভাতে যদি ধরে হোয়াট ইজ এমবেডেড ফিনান্স, বলে দিবেন স্যার ব্যাংকের বাইরে যদি অন্য অ্যাপে বা অন্য মাইক্রো ফাইন্যান্সে থেকে যদি আমি লোন নিতে পারি, যেমন ফুডপান্ডা বা উবারে, তাইলে আমি স্যার সেটাকে বলবো এমবেডেড ফিনান্স। যেমন বিকাশের থেকে আমরা লোন নিতে পারি, তারপর উবার থেকে যদি লোনের সিস্টেম চালু হয়, বা ফুডপান্ডা থেকে বা চালডাল.কম থেকে, এগুলা থেকে যদি স্যার লোনের সুবিধা পাওয়া যায়, সেটা এমবেডেড ফিনান্স। সিবিসি সিবিডিসি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বীকৃত ডিজিটাল মুদ্রা। এটি ক্রিপ্টোকারেন্সির মতো নয়, বরং কাগজের টাকার ডিজিটাল সংস্করণ। সিনথেটিক আইডেন্টিটি ফ্রড, এটা হচ্ছে গিয়ে বাস্তব এবং ভুয়া তথ্যের সংমিশ্রণে, যেমন একজনের এনআইডি আর অন্যজনের ছবি, একটি নতুন পরিচয় তৈরিকে করে ব্যাংকে জালিয়াতি করে, যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলে এবং ওখানেই মানি লন্ডারিং বা লেনদেন করে। ব্যাংকিং রিফর্মিং কমিশন বিআরসি, ব্যাংকিং খাতের কাঠামোগত পরিবর্তন, খেলাপি ঋণ হ্রাস এবং পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে গঠিত একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিশন গঠন হয়েছে, সেটাকে বলা ব্যাংক রিফর্মিং কমিশন। এই লোকরাই আমাদের সকল সুবিধা খেয়ে ফেলতেছে, এইটা কমান ব্যাংকরা, ওইটা কমান। আরে ভাই, খেলাপি করে হচ্ছে গিয়ে যা ব্যাংকের সব টাকা খায় হচ্ছে গিয়ে চেয়ারম্যানরা, মালিক পক্ষরা। আপনারা ব্যাংকারদের সুবিধা কমায় দিলে লাভ আছে? যারা ব্যাংকার খারাপ তাদের বাই করে দেন। ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি, এটা একটা ফরেন এক্সচেঞ্জ টার্ম। একটি নির্দিষ্ট সময় একটি দেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের মোট লেনদেনের হিসাব, এতে কারেন্ট অ্যাকাউন্ট ও ক্যাপিটাল অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত থাকে। আপনাদের হয়তো ফরেন এক্সচেঞ্জ আমি পড়াইতে পারি, দেখি পড়ানো যায় কিনা, অনেক কিছুই করতে চাই কিন্তু আসলে হয় না সময়। এতে কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত থাকে। ডিসেন্ট্রালাইজড ফিনান্স, ডেফি সংক্ষেপে, কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা ব্যাংক ছাড়াই ব্লকচেন প্রযুক্তির সরাসরি আর্থিক লেনদেন, লোন বা সেভিংস করার সিস্টেম। আচ্ছা, এটা সম্পর্কে আমি জানতাম না, মানে ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক ছাড়া যদি কেউ লেনদেন করতে চায় বা লোন নিতে চায় বা সেভিংস করতে চায়, সেটাই ডিসেন্ট্রালাইজড ফিনান্স। মানে সেন্ট্রালাইজড না, কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে নাই। ধরেন আপনি আপনার প্রতিবেশীরে 1 লাখ টাকা দিলেন, বললেন 1,20,000 টাকা দিবেন আপা, তাহলে এই যে লোন বা সেভিংস করার যে সিস্টেমটা, এইটাকে হয়তো ডিসেন্ট্রালাইজড ফিনান্সিং বলে। নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্স হচ্ছে কি এনজেডবিএ, ব্যাংকগুলোর একটি বৈশ্বিক জোট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা 2050 সালের মধ্যে তাদের বিনিয়োগ পোর্টফোলিওকে কার্বন নিউট্রাল করার প্রতিশ্রুতি দিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট টার্ম কিন্তু এটা, নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্স। BPM6 এর পূর্ণরূপ বলেছিলাম না এর আগে, এটা কি? এটা হচ্ছে কি আমাদের ওই যে রিজার্ভের একদম যে দায় বাদ দিয়ে যেটা, সেটা ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল। ব্যালেন্স অফ পেমেন্টস বিপি অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল, BPM লাস্টে এম, 6th এডিশন, এই জন্য BPM6। কেন অনুসরণ করা হয়? এটি IMF এর একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা রিজার্ভ গণনার স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশের অর্থনীতি তুলনামূলক সঠিক চিত্র তুলে ধরে, এই BPM6। ওকে, কিছু সূচক আছে, যেমন রেপো রেট কে পলিসি রেট বলা হয়, 10% আমরা জানি, যেটা কিনা সরি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উচ্চ রাখা হয়েছে। নিট রিজার্ভ উচ্চ রাখা হয়েছে, বুঝছেন? যে পলিসি রেট কিন্তু কম হওয়ার কথা, কিন্তু এটা যাতে ওই যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন না বেড়ে যায়, এই জন্য এটারে উঁচু রাখা হয়েছে। তো BPM6 হচ্ছে গিয়ে $30.67 বিলিয়ন। দেখেন আমাদের কিন্তু প্রায় অলমোস্ট $35 বিলিয়ন রিজার্ভ আছে। তো BPM নেট রিজার্ভ এটা হচ্ছে গিয়ে 30.67, যদি এখন একটু হালকা পয়েন্ট সামথিং কমেছে। তো থার্ড, এটা হচ্ছে গিয়ে পরীক্ষার আগের দিন এই এই রেট গুলো দেখে যাবেন। যদি পরীক্ষা আগের দিন না হইতে পারে, বলতে পারে যে এপ্রিল ভিত্তিক ইয়ার রেট কত,
তো 30,720 এটা IMF এর শর্ত অনুযায়ী সংরক্ষণে আমরা পড়েছি। কল মানি রেট BOFR বা বাংলাদেশ ফিনান্সিং রেট কি তাই না? এটা 9.75% থেকে 10.25%। তারল্য সংকটের কারণে এটা বাড়ছে। ওকে, 2026 সালের মে মাসে বাংলাদেশের অর্থনীতি ব্যাংকিং খাতের লেটেস্ট সূচকগুলো একটু দেখি। এক, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা ভুল হতে পারে, আপনারা সবসময় এটা আপডেট হয় তো। সো গ্রস রিজার্ভ হচ্ছে 35.31 বিলিয়ন ডলার, BPN6 অনুযায়ী রিজার্ভ 30.62 বিলিয়ন ডলার। 5 মে 2026 তথ্য অনুযায়ী দেখেন, একটু আগে 6-7 ছিল, এইরকম আর কি অবস্থা হচ্ছে। রেমিটেন্স প্রভাব বৃদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয়ের কারণে রিজার্ভ আগের থেকে স্থিতিশীল। মনিটারি পলিসি রেট MPR খুবই ইম্পর্টেন্ট। 2026 সালের দ্বিতীয় ষান্মাসিক H2FY মানে ফিসকাল ইয়ার 2026 হাফ ইয়ারলি মুদ্রানীতি অনুযায়ী, এটা কিন্তু মনে রাখেন, পলিসি রেট 10% অপরিবর্তিত। SLF স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি 11.50%, SDF 7.5%, সম্প্রতি 0.50 কমানো হয়েছে যাতে ব্যাংকগুলো টাকা অলস ফেলে না রেখে বেসরকারি খাতে ঋণ দেয়। মূল্যস্ফীতি ইনফ্লেশন রেট পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি হচ্ছে 8.71%, মার্চ এপ্রিল 2026-এর ডাটা, এটাই ধরে রাখেন। আর লক্ষ্যমাত্রা হচ্ছে জুন 2026-এর মধ্যে 7%-এ নামিয়ে আনা। ওকে, ও আরেকটা আছে খাদ্য মূল্যস্ফীতি আছে 8.2, এগুলা বেশি ইম্পর্টেন্ট না, তাও দেওয়া হয়েছে। রেমিটেন্স প্রবাহ হচ্ছে গিয়ে এপ্রিল 2026-এ 3.1212 বিলিয়ন ডলার, প্রায় 312.70 কোটি ডলার আসছে। মার্চে যেটা রেকর্ড 3.775 বিলিয়ন ডলার, মানে এপ্রিলের থেকেও বেশি আসছে। বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট ব্যাংকগুলোতে প্রতি ডলার বর্তমানে 122.75 থেকে 123 টাকা ইন্ডিস ইন্ডিকেটিভ রেট বলা হয় চলতেছে। কল মানি রেট কি? আন্তঃব্যাংক কল মানি রেটটা কি? বর্তমানে এটি 9.75% থেকে 9.90%-এর মধ্যে উঠানামা করছে। মুদ্রা বাজার টাইট থাকায় এটি উচ্চ পর্যায়ে রয়েছে। কন্ট্রাকশনারি। ঋণের প্রবৃদ্ধি ও অন্যান্য সূচক। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিকে বলা হয় প্রাইভেট সেক্টর ক্রেডিট স্কোর, প্রায় 6.10% থেকে 6.50%। লক্ষ্যমাত্রা 10%-এর নিচে থাকে, এটি এখনো মন্থর। ট্যাক্স টু জিডিপি রেশিও লক্ষ্যমাত্রা 11%, এটা আগে দেখলাম 15 থেকে 20%, কিন্তু বর্তমানে এইটা এত থেকে এত আছে না, আসলে এটা ভুল, এই তথ্যটা ভুল, এটা আপনারা আগেরটাই পড়বেন। এখন বর্তমানে 6.5 থেকে 7.3। তাও আপনারা, যেহেতু আমাদের কনফিউশন অ্যারাইজ হয়েছে, দুই জায়গায় দুই তথ্য, এটা একটু আপনারা দেখে নিবেন যে আসলে কি তথ্য, এবং একটা গ্রুপে শেয়ার করবেন, মানে চ্যাটিং গ্রুপে। জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে 5.0 থেকে 5.5%, তবে এইটা সঠিক না। সঠিক না বলতে কার, যেমন বিবিএস নাকি IMF নাকি বিশ্ব ব্যাংক, এই রিলেটেড তথ্যগুলা ডাইরেক্ট পড়তে হবে, এই আন্দাজে এরকম বললে না। ওকে, কিছু সূচক আবার দেখি। সর্বশেষ মান মে 2026 পর্যন্ত। পলিসি রেট 10%, রিজার্ভ BPN6 30.62 বিলিয়ন ডলার, আর রিজার্ভ 35 পয়েন্ট সামথিং। মূল্যস্ফীতি 8.71, এপ্রিলের রেমিটেন্স 3.12 বিলিয়ন ডলার। ডলার রেট 122.75 টাকা, নট ফিক্সড। ওকে, বুঝে বললাম না, রেঞ্জ করে দিছে ক্রেগ ক্রলিং পেগ। সো SDF রেট হচ্ছে 7.5%, SLF রেট 11.50%। আরো কিছু তথ্য দেখেন, স্মার্ট কার্ড ভিত্তিক লোন প্রসেসিং। 9:30 কি বেজে গেছে? 9:30 বেজে গেছে, আমরা একটু দ্রুত পড়ি। স্মার্ট কার্ড ভিত্তিক লোন প্রসেসিং হচ্ছে এখন থেকে ক্ষুদ্র ও মাঝারি ঋণের ক্ষেত্রে NID এবং ই-টিন ডাটাবেস ব্যবহার করে রিয়েল টাইম ক্রেডিট স্কোরিং চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে লোন প্রসেসিং সময় অনেক কমে আসবে, CAB যেটা ছিল। ইসলামী ব্যাংকের এটা একটু ভালো করে মনে রাখেন, ইসলামী ব্যাংকের যে নতুন তারল্য সুবিধা। ইসলামী ব্যাংকগুলো তারল্য সংকট কাটাতে ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি IBLF এর পাশাপাশি সম্প্রতি মুদারাবাহ লিকুইডিটি সাপোর্ট। এই যে প্রিমিয়াম ব্যাচের কেউ আছেন এখানে? প্রিমিয়াম ব্যাচের শায়লা বা শায়লানা প্রিমিয়াম ব্যাচের অনেক, কোন ব্যাচের যেন? প্রিমিয়াম ব্যাচের না অনেক? কথা বলেন না কেন? হ্যাঁ ভাই। আপনি একটু মেসেজ করেন, এই যে আপনাদের এই যে সায়নাটা থেকে যে প্রিলি ম্যাথের স্যার, ওনাকে বলেন যে স্যার
রাহাত স্যার শেষ করলেই আপনি ঢুকেন, এটা বলছে রাহাত স্যার। এটা জাস্ট আপনি একটু লিখে দেন যে রাহাত স্যার ক্লাস এখনো শেষ হয় নাই। ওকে, আমি পড়াইতে থাকি ততক্ষণ। ওকে, ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট ওকে। কাটাতে ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি বা আইবিএলএফ এর পাশাপাশি সম্প্রতি মুদারাবাহ লিকুইডিটি সাপোর্ট এমএলএস এর নীতিমালা আরো সহজ করা হয়েছে। নতুন তারল্য সুবিধা এটা। সুকুক সুকুক বন্ডকে জামানত হিসেবে রেখে ব্যাংকগুলো এখন খুব সহজেই কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল সংগ্রহ করতে পারছে। সুকুক বন্ড কিন্তু একদম হালাল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের নতুন শর্ত। আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী এখন থেকে রিজার্ভের অর্থ কোনো বিশেষ প্রজেক্টে বা ফান্ডে, যেমন ইডিএফ, সরাসরি সোজা কথা, কোনো বিশেষ প্রজেক্টে সরাসরি বিনিয়োগ করা যাবে না। পুরো অর্থই লিকুইড রাখতে হবে যেন জরুরি প্রয়োজনে পেমেন্ট দেওয়া যায়। গ্রিন টার্ম লোন রিফাইন্যান্স স্কিম। মে 2026 থেকে বাংলাদেশ ব্যাংক 5,000 কোটি টাকার একটি নতুন রিফাইন্যান্স স্কিম চালু করেছে, গ্রিন টার্ম লোন। উদ্দেশ্য, যেসব শিল্প কারখানা নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য শোধনাগার ইটিপি স্থাপন করবে তারা মাত্র 4% থেকে 5% সুদে মেয়াদি ঋণ পাবে। এটি ব্যাংকগুলোর ইএসজি মানে ইনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স স্কোর বাড়াতে সাহায্য করবে। ওকে, মানে ওই যে গ্রিন ফিনান্সিং বলে, যেটাকে আমরা ওদের যখন লোন দিব তখন ওটা গ্রিন, দেখেন মাত্র 4 থেকে 5% সুদ। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই বিনিময় 2.0। এখন থেকে বাংলাদেশি পর্যটকরা ভারতে গিয়ে তাদের পরিচিত বিকাশ, নগদ বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করেই পেমেন্ট করতে পারবেন। এতে করে নগদ রুপি বহন করার বা এক্সচেঞ্জ করার ঝামেলা অনেকটাই কমে যাবে। ক্রস বর্ডার পেমেন্ট, এটি মূলত দুই দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বিনিময় এবং ইউপিআই মধ্যে একটি সরাসরি সংযোগ তৈরি করেছে, যা দক্ষিণ এশিয়া আর্থিক অন্তর্ভুক্তে বড় ভূমিকা রাখবে। সোজা কথা, ক্রস বর্ডার পেমেন্ট হচ্ছে আপনি গিয়ে পেমেন্ট করতেছেন, এটাই তো ক্রস বর্ডার পেমেন্ট। বাণিজ্যিক সুবিধা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কোনো বাড়তি জটিলতা ছাড়াই আন্তঃদেশীয় লেনদেন করতে পারছে। রাইট, আমি টাকা নিয়ে যাইনি, বিকাশে কিছু টাকা ভরে আমার বিকাশ দিয়ে আমি কলকাতায় গিয়ে বিকাশ দিয়ে পেমেন্ট করতেছি। সো এটা আমার কি আন্তঃদেশীয় লেনদেন হচ্ছে। আমার আর এশিয়ার মধ্যে বা আপনার আন্তঃদেশীয় আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখতেছে, তাই না? দুই দেশের বাণিজ্যে গতি আনতেছে। সোয়াপ এগ্রিমেন্ট, কারেন্সি সোয়াপ উইথ প্রাইভেট ব্যাংকস। বাংলাদেশ ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে ডলার টাকা সোয়াপ করছে। পদ্ধতি, বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত ডলার মানে অনেক টাকা, অনেক কিছু ডলার তাদের পড়ে আছে মনে করেন তাদের আমানত বা রিজার্ভে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে নির্দিষ্ট সময়ের জন্য জমা রেখে তার বিপরীতে টাকা নিচ্ছে। যে আমার এই কাজটা করছে ইসলামী ব্যাংক, বুঝছেন? এই জন্য ইসলামী ব্যাংক কিন্তু একদম খবর হয়ে যেত ইসলামী ব্যাংকের। কিন্তু ইসলামী ব্যাংক কি করেছে জানেন? ওদের কাছে রিজার্ভ ছিল প্রায় $2 লাখ। কত টাকা জানি। তারা কি করছে, তারা বাংলাদেশ ব্যাংকে বলছে আমাদের এরকম ডলার আছে, আপনারা নেন, আমাদের টাকা দেন। এই টাকা দিয়েই ওরা তারল্যটাকে মিট আপ করছে। সো বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে নির্দিষ্ট সময়ের জন্য জমা রেখে তার বিপরীতে টাকা নিচ্ছে, সোয়াপ এগ্রিমেন্ট। এতে বাজারে টাকা তারল্য বাড়ছে, রাইট, এবং কেন্দ্রীয় ব্যাংকের গ্রস রিজার্ভও বেড়ে যাচ্ছে। কারণ ওদের তো ইন্টারন্যাশনাল রিজার্ভ, কেন্দ্রীয় ব্যাংকের গ্রস রিজার্ভ সাময়িকভাবে শক্তিশালী দেখাচ্ছে। ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স আইভিআর, অলরেডি আমরা যারা ক্রেডিট কার্ড ইউজ করি অলরেডি আইভিআর, এমটিবিএল আইভিআর ইউজ করে, লঙ্কা বাংলা অনেকগুলাই অলরেডি শুরু করে দিছে। এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স, মানে সিআইবি চেক করে অটোমেটেড। ব্যাংক কর্মকর্তাদের জন্য লোন প্রসেসিং সহজ করতে বাংলাদেশ ব্যাংক একটি নতুন এপিআই বা এপিআই মানে কি জানো, ভুলে গেছি, পরে এবার সুবিধা চালু করেছে। এখন লোন অফিসাররা ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার বা সিবিএস থেকেই সরাসরি রিয়েল টাইম সিআইবি রিপোর্ট জেনারেট করতে পারছেন, যার ফলে ম্যানুয়াল রিপোর্ট সংগ্রহের জটিলতা দূর হয়েছে। যদিও এটা আদলে সত্যি না, কারণ আমরা এখনো সিআইবি রিপোর্টে অনেক প্রবলেম ফেস করতেছি। নতুন রিজার্ভ ম্যানেজমেন্ট গাইডলাইন 2026। এটা কি হয়েছে? আইএমএফ এর চতুর্থ কিস্তি ছাড়ার আগে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বিনিয়োগের ক্ষেত্রে নতুন নীতিমালা করেছে। সেটা কি? এখন থেকে রিজার্ভের একটি বড় অংশ স্বর্ণ এবং এসডিআর বাস্কেটের বাইরেও স্থিতিশীল বন্ড মার্কেটে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে, যাতে আয়ের হার বৃদ্ধি পায়। বেসেল 4
প্রস্তুতি অলরেডি বেসেল 3 চলতেছে রাইট নাও। বাংলাদেশ ব্যাংক 2026 সালের শেষ নাগাদ বেসেল 4 ফ্রেমওয়ার্কে কিছু অংশ পাইলটিং শুরু করার ঘোষণা দিয়েছে। এতে ব্যাংকগুলোর অপারেশন রিস্ক এবং সাইবার রিস্ক অতিরিক্ত মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক হতে যাচ্ছে। সাইবার রিস্কের জন্য মানে আপনার এতদিন আমাদের সাইবার রিস্কের কোনো ফান্ড ছিল না, এতদিন আমাদের অপারেশনাল রিস্কের কোনো ফান্ড ছিল না, শুধু ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ছিল। সো এখন থেকে কি হবে এর ফলে, এই যে সাইবার রিস্ক, হঠাৎ সাইবার হামলা হইতে পারে বা অপারেশনাল রিস্ক হতে পারে, এগুলোর জন্য অতিরিক্ত মূলধন বা ফান্ড আপনাকে সংরক্ষণ বা সেভ করে রাখতে হবে, মানে ব্যাংকের প্রফিট কমাইলো আর কি। এক নজরে নতুন 3টি বড় সার্কুলার মে 2026-এর প্রথম সপ্তাহে হয়েছে। সেটা হচ্ছে গিয়ে বিআরপিটি সার্কুলার 8/26। এটা মূল পরিবর্তন হচ্ছে গিয়ে ইচ্ছাকৃত ঋণ খেলাপির যেটা কথা বললাম সেটা, যারা বিদেশ ভ্রমণ করতে পারবে না, গাড়ি কিনতে পারবে না, এরকম। ফরেন এক্সচেঞ্জ সার্কুলার 2005/26, সেটা হচ্ছে গিয়ে রপ্তানি আয়ের ডলার নগদায়ন হার। এটা সোজা কথা, এই ডলার রেটটা আছে সেটা থেকে আপনি যাতে রপ্তানি করতে পারেন এজন্য একটু ডলারটা রেটটা কমায় দেয় যাতে আপনার সুবিধা হয়। প্রতি মার্কিন ডলার প্রায় 117 থেকে 118 টাকা, কিন্তু আসলে ডলার রেট কিন্তু আমরা জানি 122 থেকে 23 টাকা। সো রপ্তানিকারকদের উৎসাহিত করতে ডলার রেট এখন আগের থেকে বেশি নমনীয় করা হয়েছে। ডিএফআইএম সার্কুলার 3/26, এটা হচ্ছে ওই যে লিজিং কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেগুলা আর্থিক প্রতিষ্ঠানের আমানত সীমা, লিজিং কোম্পানিগুলো এখন থেকে একক ব্যক্তির কাছ থেকে আমানত সংগ্রহের সীমা বৃদ্ধি করেছে। এই সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে, খুবই ইনফরমেটিভ ক্লাস ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে 2-3 মিনিটে বলেন। কারো কোনো কোশ্চেন আছে? তাড়াতাড়ি বলতে হবে। স্বর্ণালী, ক্লাসে কখন আসছেন? এই তো হচ্ছে কিছুক্ষণ। আপনি তো অনেক ব্যস্ত মানুষ আসলে। আচ্ছা, যাই হোক, আপনাদের মনে কোনো কোশ্চেন নেই, আপনারা সবই পারেন, হয়তো সবই বুঝেন। ভেরি গুড, বেস্ট অফ লাক। সো আজকের এই পিডিএফ কোনো মতেই যাতে মিস না যায়, ওকে? এছাড়া আমি বলেছি কি যেন, আমি আরো কিছু পিডিএফ দিব, ওগুলো একটু দেখবেন। আর এগুলা প্লিজ আপাতত পড়তে থাকেন। খোদা হাফেজ, বাই বাই, টেক কেয়ার। আর একটা কথা বলি, বাংলাদেশ ব্যাংকের এক্সাম যদি জুন মাসে হয় বা জুন মাসে পরে হয়, তাহলে ওই যে অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট থেকে 100% প্রশ্ন আসবে। খোদা হাফেজ।